মোদী অর্থাৎ বিজেপি সরকার পার্লামেন্টে পেশ করেছে এবং এই পার্লামেন্টে ওই বিল পাস করে নিয়েছে ভোটাভুটির মধ্যে দিয়ে বিজেপি যে অকাপ বিল এনেছে অকাপ বিলের পক্ষে ভোট পড়েছে 288টি এবং অকাপ বিলের বিপক্ষে ভোট পড়েছে 238টি। এখানে ভাবার বিষয় আছে বন্ধু যে আজকে গোটা ভারতবর্ষের বুকে যদি মুসলিমদের এই অকাপ সম্পত্তি রক্ষা করার দায়িত্ব হতো, যদি শুধুমাত্র মুসলিমদের এই অকাপ সম্পত্তি তাদের অধিকার তারাই দেখে নিবে, যদি তাই ঘটনা ঘটতো তাহলে শুধুমাত্র 40 থেকে 42টা ভোট এই অকাপ বিলের বিপক্ষে পড়তো। কেননা ভারতবর্ষের মাটিতে 40খানায় এমপি আমাদের মুসলিমরা সংখ্যালঘুরা আছে, আমাদের সদস্য আছে, কিন্তু এখানে ভাবার বিষয় 238খানা ভোট অকাপ বিলের বিপক্ষে পড়লো কিভাবে বা পেল কিভাবে। এই ভারতবর্ষ যখন 200 বছর ইংরেজরা এই ভারতবর্ষে রাজত্ব করেছে, শোষণ করেছে, তখন থেকে এই ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে আমরা ভারতবর্ষের হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই যে শিক্ষাটা আমাদেরকে পূর্বপুরুষেরা, আমাদের পূর্ববর্তী রাজনৈতিক নেতারা যে শিক্ষাটা দিয়ে গেছে, সেটা এই ভারতবর্ষের এই বিজেপি সরকার, সেই সরকার এখনো পর্যন্ত আমাদেরকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারেনি বলেই এই ভারতবর্ষের মাটিতে এই পার্লামেন্টের ভিতরে 238খানা ভোট অকাপ বিলের বিপক্ষে পড়েছে, যার মধ্যে আমি আপনাদেরকে পরিসংখ্যান দিলাম 40খানা ভোট শুধুমাত্র মুসলিমের কি আছে, তাহলে বাকিগুলা অমুসলিম যারা এই অকাপ বিল সম্বন্ধে বোঝে, অকাপ সম্পত্তি সম্বন্ধে যারা জানে, যারা বোঝে, তারা কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, তারা কিন্তু এই অকাপ বিলের বিপক্ষে ভোট দিয়েছে। তাই এই বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস করি, আমরা এই যখন ভারতবর্ষের মাটিতে এই বিজেপি সরকার আরএসএস পরিচালিত যখন এই সরকারটা ভারতবর্ষের মাটিতে পা রেখেছিল, তাদের যে মূল শিকড় গেঁথেছিল, তখনই কিন্তু এই ভারতবর্ষের জাতীয় কংগ্রেস আমরা বলেছিলাম গলা ফাটিয়ে যে এই সাম্প্রদায়িক সরকার ভারতবর্ষের মাটিতে আসীন হয়েছে, এই ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি তারা রক্ষা করতে দেবে না, তারা জাতিগত দিক থেকে, ধর্মগত দিক থেকে মানুষকে সুশ্রী দিয়ে, মানুষকে ধর্মগত দিক থেকে ভাগ করে দিয়ে এই ভারতবর্ষের মাটিতে তারা তাদের রাজনৈতিক ফায়দাটা তোলার চেষ্টা করবে। আজ থেকে 15 বছর আগে আমরা বলেছিলাম, কিন্তু আজকে দেখুন পুরো ভারতবর্ষের মানুষ হারে হারে টের পাচ্ছে। আজকে দেখবেন আপনারা ভারতবর্ষের মসনদে যখন কংগ্রেস ক্ষমতা থেকে চ্যুত হয়েছে, গদিচ্যুত হয়েছে, ক্ষমতায় যখন ভারতীয় জাতীয় কংগ্রেস ছিল না, তখনই ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে। আপনারা লক্ষ্য করবেন বিভিন্ন জেলায়, বিভিন্ন প্রদেশে যেখানে হিন্দু কমিউনিটি আছে, যেখানে মুসলিম কমিউনিটি আছে, আমরা 2014 সালের আগে যখন ভারতবর্ষে ভারতের জাতীয় কংগ্রেস সে সরকার ছিল, আমরা বুঝতে পারতাম না কোথায় হিন্দু, কোথায় মুসলিম, কোথায় জৈন, কোথায় খ্রিস্টান। কিন্তু আজকে এই বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার আরএসএস দ্বারা পরিচালিত হয়ে গোটা ভারতবর্ষের 16% মুসলিমকে ভয় দেখিয়ে, 16% মুসলিমকে সামনে রেখে গোটা বাকি যে অমুসলিম ভাইরা আছে তাদেরকে ভয় দেখিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আজকে যে অকাপ বিল ভারতবর্ষের মাটিতে এই বিজেপি সরকার এনেছে, সেই অকাপ বিল আজকে কতটা ক্ষতি হবে, কতটা ভারতবর্ষের মানুষের পক্ষে হানিকারক, সেটা আপনারা দিনে দিন গেলে বুঝতে পারবেন। যেদিন অকাপ বিল পাস হয়েছে উত্তরপ্রদেশে দেখলেন 300 বিঘা সম্পত্তি, যেখানে কবরস্থান, সেখানে বুলডোজার চালিয়ে দিয়ে সেটা দখল নিয়ে নিচ্ছে। বিভিন্ন মাদ্রাসায় তালা পড়ে যাচ্ছে, আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকে ভারতবর্ষের যে অবস্থা, যদি বিজেপি সরকার মনে করে যে আমরা যে কাজ কর্মগুলি করব,
লুকিয়ে রাখবো, চুপিয়ে রাখবো সম্ভব হবে না। আজকে ইন্টারনেটের যুগ, মিডিয়ার যুগ। আজকে বর্তমান সময়ে যে নরেন্দ্র মোদীর যে কার্যকলাপ, সেই কার্যকলাপে যে ভারতের সাধারণ মানুষের যে অদৃষ্ট, তা আপনারা বিগত দিনে দেখছেন। আগামী দিনে যদি এই সরকারকে এই ভারতবর্ষের মসনদ থেকে বিতাড়িত করতে না পারি, তাহলে ভারতবর্ষের মানুষকে আগামী দিন আরো খারাপ দেখার জন্য, আরো দুর্নীতি দেখার জন্য প্রস্তুত থাকতে হবে। আজকে যখন মোদী সরকার ভারতবর্ষের মাটিতে এসেছিল, তাদের স্লোগান ছিল না খাউঙ্গা না খানে दूंगा, ये देश नहीं बिकने दूंगा। এটা কার বক্তব্য? এটা আমার বক্তব্য নয়, এটা কংগ্রেস বলেনি। কংগ্রেস বলেনি যে আমরা এই ভারতবর্ষের সম্পদ রক্ষা করব। কংগ্রেসকে খোল ফুটিয়ে বলতে হয়নি, কেননা কংগ্রেস সেই ব্যাপারটা জানে। যখন 200 বছর রাজত্ব করে এই ভারতবর্ষকে শোষণ করে ইংরেজরা তাদের দেশে চলে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল, এই ভারতবর্ষের মাটিতে সেই সময় একটা সুই তৈরি হতো না, সুই তৈরি হতো না। এই ভারতবর্ষ কংগ্রেস ক্ষমতায় এসে সুই সেলাই করা, সুই থেকে শুরু করে, হাওয়া জাহাজ থেকে শুরু করে, আইআইটি থেকে শুরু করে, বিভিন্ন মেডিকেল কলেজ থেকে শুরু করে, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে ভারতবর্ষে ভারতীয় জাতীয় কংগ্রেস করেনি কি? আজকে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, সেই বাচ্চাটার খাদ্য সুরক্ষা থেকে শুরু করে, তার স্বাস্থ্য থেকে শুরু করে, হাসপাতালের নিশ্চয় যান থেকে শুরু করে, আপনারা দেখবেন আপনাদের পাড়ায় পাড়ায় 102 এর একটা গাড়ি আছে, হাসপাতালে ফোন করলে চলে আসে আমাদের প্রসূতি মায়েদের জন্য। যে মায়েরা সন্তান সম্ভাবনা, মায়েরা যে মায়েদের সন্তান হবে, কিভাবে হবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের এই ভারতবর্ষের মাটিতে বেঁচে থাকতে গেলে যা যা প্রয়োজন সার্বিকভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস দিয়েছে। শুধুমাত্র যে ভারতবর্ষ শূন্য ছিল, যেখানে কোন ধরনের কল ছিল না, কারখানা ছিল না, যেখানে কোন ধরনের আয় ছিল না, উন্নতি ছিল না, একটা ফাঁকা ভারতবর্ষকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হাতে তুলে দিয়ে ইংরেজরা বিদায় নিয়েছিল। কংগ্রেস জানে কংগ্রেস কিভাবে করতে হয়, তাই কংগ্রেসকে ঢাক ঢোল পিটিয়ে বলতে হয় না যে আমি আইআইটি রক্ষা করব, আমি হাসপাতাল রক্ষা করব, আমি মন্দির তৈরি করব, আমি মাদ্রাসা তৈরি করব। এইরকম ভাষা কংগ্রেসের মুখে পাবেন না। কাদের মুখে পাবেন? বর্তমান সময়ে যে সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, যে দুটি সরকার জনবিরোধী সরকার। জনগণের যে সরকার ভালো করতে পারে না, সেই সরকার হয় জনগণের বিরোধী সরকার। আজকে কংগ্রেসের তৈরি যেসব প্রকল্পগুলি ভারতবর্ষের মাটিতে ভারতের কংগ্রেসের নেতারা তৈরি করে দিয়েছে, আজকে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তার নিজের নামে চালিয়ে দিচ্ছে। আজকে ইন্দিরা আবাস যোজনা কারণ আজকে ইন্দিরা আবাস যোজনা কংগ্রেসের তৈরি। আজকে সেই ঘর মমতা ব্যানার্জি বাংলা আবাস যোজনা বলে চালিয়ে দিচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে এই ইন্দিরা আবাস যোজনা যারা যোগ্য ব্যক্তি তারা ঘর পেয়েছে। আজকে বলুন তো, ঘরের লিস্ট শুধুমাত্র লিস্ট তৈরি হয়েছে, টাকা অ্যাকাউন্টে সরকার এখনো দেয়নি। আপনার গ্রামে, আপনার পাড়ায় দেখবেন তৃণমূলের নেতারা বুথ চিটিয়ে ঘুরে বেড়াচ্ছে। যে একটা তৃণমূলের বুথ সভাপতি সাইকেল চলার ক্ষমতা রাখে না, সাইকেল চলার ক্ষমতা ছিল না এই তৃণমূল আসার আগে, আজকে তারা কালো কালো গাড়িতে চলে, বুড়ালি গাড়িতে এমন আওয়াজ করে যায় যে কানে কানে চাপা দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে। আজকে তাদের অত্যাচারে অতিষ্ঠ। বাংলা আবাস যোজনার ঘর তাদের অ্যাকাউন্টে ঢুকেনি, শুধুমাত্র লিস্টটা প্রকাশ পেয়েছে। সেই লিস্ট তার দৌলতে তার বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে সাধারণ মানুষের পকেট থেকে 10,000, 20,000, 20,000, 25,000 পর্যন্ত তারা নিয়ে নিচ্ছে। সাধারণ মানুষের সেই সময় যখন মানুষ বিপদে পড়ে, সেই সময় মানুষের ব্রেন নষ্ট করা খুব সহজ হয়। এই তৃণমূলের চামচারা, এই তৃণমূলের বুথ সভাপতিরা, আপনার গ্রামে তৃণমূলের পঞ্চায়েতের যে মেম্বার আছে তারা গিয়ে নিলাম দিচ্ছে, তোমার গরুটা বেঁচে দাও, তোমার মালা আছে সোনার সেটা বন্ধ দিয়ে দাও, 1 কোটি টাকা লাগবে। তাহলে ব্রিটিশ সাহেব বলেছে, আমার ব্লকের যে জয়েন্ট ব্রিটিশ সাহেব বলেছে তুমি টাকা পাবে না, লিস্ট থেকে তোমার নাম কাটা পড়ে যাবে। আজকে বলুন তো, ওইসব সাধারণ মানুষের যারা লিস্টটা পাওয়ার পরে মনের ভিতরে তাদের আশা ছিল যে ঘরটা করবো, আমার বাড়িতে একটা যুবতী মহিলা আছে, মেয়ে আছে, তার বিয়েটা দেবো, আমার ছেলেটা যদি ঘরটা করতে পারি, সামনে
ব্যবসা করে খাবে, তাদের আশা রক্ষা করার জন্য এই তৃণমূলের গুন্ডা, তৃণমূলের চামচা, তৃণমূলের মেম্বার এদেরকে তাদের সর্বোচ্চ বেচে তাদেরকে 20,000 25,000 টাকা দিয়ে আসছে। অস্বীকার করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। আজকে আমরা যেখানে দাঁড়িয়ে সভাটা করছি এটার গ্রামের নাম ফরিদপুর আমডাহারা অঞ্চল। আপনাদের গ্রামের একজন সভাপতি আমাদের পঞ্চায়েত সমিতিতে আছে, পঞ্চায়েত সমিতির সভাপতি। যদি আমরা সঠিকভাবে ক্ষমতা ব্যবহার করি, তিনি এই পঞ্চায়েত সমিতির আন্ডারে তিনি সভাপতি, এই পঞ্চায়েত সমিতির তিনি একজন মুখ্যমন্ত্রী। তিনি ইচ্ছা করলেই আমাদের যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির উন্নয়নের জোয়ার বইয়ে দিতে পারেন। কিন্তু তিনি কি করছেন? তিনি নিজের পকেট ভরাচ্ছেন, তিনি নিজের বাড়ির উন্নয়ন করছেন, তিনি নিজের সাধারণ যারা নিজের ফ্যামিলি তাদের উন্নয়ন করছেন। আজকে আপনাদের সামনে আমি নাম করে বলে দিচ্ছি, পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়ির পেছনে যে সরকারি টয়লেটটা হচ্ছে, এই টয়লেটটা হচ্ছে কমিউনিটি টয়লেট, সর্বসাধারণের ব্যবহারের জন্য। কিন্তু কেন তার বাড়ির পেছনে টয়লেটটা হচ্ছে? আপনাদেরকে আমাদেরকে আঙুল তুলতে হবে, জবাব চাইতে হবে। পঞ্চায়েত সমিতির গাড়ি চলে আসছে, সরকারি গাড়িকে চেপে অন্যটাকে জড়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। গাড়িটাকে দাঁড় করুন, জিজ্ঞাসা করুন টয়লেটটা কার? টয়লেটটা তুমি তোমার নিজের পয়সায় করছো নাকি টয়লেটটা সরকারি কমিউনিটি সর্বসাধারণের জন্য? যদি সর্বসাধারণের জন্য হয় তাহলে তোমার বাড়ির পেছনে কেন? উত্তর চাইবেন না, প্রশ্ন করবেন না। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস করি, আমরা চোখে চোখ রেখে আঙুল তুলে প্রশ্ন করতে পারি। আমরা পিছিয়ে আসা দল করি না, আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস করি, রাহুল গান্ধীর নেতৃত্ব করি, অজিত চৌধুরীর নেতৃত্ব করি, যারা অন্যায়ের সঙ্গে আপোষ করে না। আমাদেরকে ওই সব নেতা নেতৃত্ব দিতে শিখিয়েছে মহাত্মা গান্ধী থেকে শুরু করে, জওহরলাল থেকে শুরু করে আজকে গোটা ভারতবর্ষ যারা গড়েছে তাদের দলটা আমরা করি, অন্যের সঙ্গে আপোষ আমরা করি না। তাই কোন হরিদাস কে কি করলো, কাকে দেখে ভয় পেতে হবে, কার চোখে চোখ রাখা যাবে না, কাকে দেখে মাথা নিচু করে নিতে হবে, কংগ্রেস আমাদেরকে এটা শেখায়নি। আগামী দিনে আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে আগামী দিনে আমরা এই ভগবান 2 নম্বর ব্লক দখল করবো, এই চোরেদেরকে তাড়াবো, এই চোরেদের গ্রহ ছেড়ে দেব, এই চোরেদের স্থান ভগবান 2 নম্বর ব্লকে ফরিদপুরে আমরা বাণিজ্যে দেব না। কিছুদিন আগে এই পঞ্চায়েত সমিতির আন্ডারে অন্তর্দয় কার্ড অন্তর্দয় কার্ড এসেছিল, যেটা 35 কেজি চাল, আটা, সাধারণ মানুষ যারা গরিব মানুষ, খেতে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, যাদের আর্থিক অবস্থা দুর্বল, তাদেরকে এই কার্ডগুলি দেওয়ার জন্য সরকার থেকে, কেন্দ্রীয় সরকার থেকে এই অন্তর্দয় কার্ডগুলি পাঠিয়েছিল। আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন, পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির যারা সদস্য তারা প্রত্যেকে এই কার্ডগুলি 5,000, 7,000, 10,000 টাকা করে বেঁচেছে। একটা প্রমাণ যদি দেখাতে পারে যে সাধারণ গরিব মানুষকে দিয়েছে, আপনাদের সামনে আমি ভগবান বলা বিধানসভা যুব কংগ্রেস সভাপতি তথা বালিকা অঞ্চলের বিরোধী দলকে বলছি, একটা ওই রকম সাধারণ মানুষ তাদেরকে বিনা পয়সায় যারা যোগ্য ব্যক্তি দেওয়া হচ্ছে প্রমাণ যদি দেখাতে পারে, আপনাদেরকে জোর গলায় বলছি পদত্যাগ করে চলে যাবো, কিংবা ছেড়ে দেবো, রাজনীতি করবো না। যদি প্রমাণ দেখাতে পারে, ক্ষমতা নেই নাম করে বলছি, যদি এই কথাগুলি আমি মিথ্যা কথা বলে থাকি, ক্ষমতা থাকলে আমার মধ্যে মাননীয় মামলা করে দেখার পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে, শহর সভাপতি থেকে শুরু করে, এই অঞ্চলের মেম্বার, তৃণমূলের মেম্বার প্রধান থেকে শুরু করে ক্ষমতা নেই। আজকে বিগত দিনে আমরা রাজনীতি দেখেছি, বিগত দিনে যখন 2018 সালে এই তৃণমূলের নেতৃত্বে, মমতা ব্যানার্জির নেতৃত্বে তখন পঞ্চায়েত ভোট হয়েছিল, আপনারা ভুলে গিয়েছেন হয়তো, ভুলে গেলে চলবে না। আজকে আমার সামনে যতগুলো মানুষ বসে আছে, অনেক মানুষকে দেখছি 70+ তারা বয়স। আমার মনে হয়
পরিণত হয়ে উঠেছে, কিন্তু 18 সালে যে ভোট প্রক্রিয়া ঘটে গিয়েছে সেটা তারা কোনদিন দেখেনি। যে বাপের তারা পঞ্চায়েত বিডিও অফিস দখল করে নিয়ে বিরোধীদেরকে নমিনেশন না করতে দিয়ে তাড়িয়ে দিয়ে এই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এরকম ভাবে ভোট করে নেন। ধন্যবাদ। 18 সালে যে ভোট মমতা ব্যানার্জির নেতৃত্বে, এই শুভেন্দুর নেতৃত্বে করেছিল, আতিক রূপ সাহেবের নেতৃত্বে করেছিল, সেই বাপের ভোট হওয়ার কারণেই 19 সালের ভোটে কিন্তু বিজেপি 18টা আসন পেয়ে গিয়েছিল। বিজেপি এমনি এমনি মাথা চাড়া দেয়নি। আজকে শুনছিলাম দিলীপ ঘোষের বক্তব্য। দিলীপ ঘোষ বলছিলেন বিজেপি তো বাংলাদেশে ছিল না, বিজেপি যখন বিরোধী এসেছে তখন থেকে বিজেপিটা হয়েছে। আমরা ভারতীয় জাতীয় কংগ্রেস করি, আমরা বারবার বলতে থাকি যে তৃণমূল এবং বিজেপির একটি স্পষ্ট সেটিং আছে, সেটা প্রমাণিত। কেননা ইডি যখন ভাইপোকে চিঠি পাঠায়, ভাইপোকে যখন ডাক পাঠায়, তখন কিন্তু মমতা ব্যানার্জি দিল্লি যাওয়ার তোড়জোড় শুরু হয়। মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে দাদার সঙ্গে কখনো পিঠে বানানো পিঠে, নিজের হাতে বানানো পিঠে খাওয়ানো, কখনো বলে যে বাংলার মালদার ভালো লেগে আম পাওয়া যায়, দাদাকে দিয়ে আসতে হবে। শীতের সময় পিঠে পিঠের ব্যাপার আছে। আমাদের বাংলার শাল, আমাদের মুর্শিদাবাদের সিল্ক খুবই প্রিয় মানুষ, আমার দাদাকে একটা ধুতি দিয়ে আসতে হবে। এইসব বাহানা করে মমতা ব্যানার্জি দিল্লি ছোটে, কেননা তার ভাইপোকে বাঁচাতে হবে। তিনি তার ব্যক্তিগত চেলা চামুন্ডা পিসি ভাইপো, তার ভাইপোদেরকে নিয়ে ব্যতিব্যস্ত। তিনি সাধারণ বাংলা মানুষের কথা ভাবেন। তার ভাইপো চাপবে, তার ভাইপো নিজের বাড়িতে দোতলায় উঠবে, সে দোতলায় উঠতে চলমান সিঁড়ি লাগে। আর আমার আপনার ভাইয়েরা যারা পরিযায়ী শ্রমিক হিসাবে বিদেশে কাজ করে, চেন্নাই, মুম্বাই, গুজরাট, তিনি এখন পর্যন্ত যখন পরিযায়ী শ্রমিকেরা এই ঈদে দুর্গা পুজোয় তারা বাড়ি আসবে, তিনি স্পেশাল ট্রেনের কথা একবারও বলেন না যে আমার বাংলার পরিযায়ী শ্রমিকেরা আছে, স্পেশাল ট্রেনের আবেদন করি রেলমন্ত্রীকে, তাহলে তারা সুস্থভাবে বাড়ি আসবে। না, তার ভাইপো চাপবে চলমান সিঁড়িতে, তার ভাইপো চাপবে ফেরারি গাড়িতে, আর আপনার আমার বাড়ির ভাইয়েরা, বোনেরা, মায়েরা চাপবে লোকাল ট্রেনে হুড়ো হুড়োতে। তিনি আবেদন করেন না, তিনি জানবেন যে পুজোর সময় তোমরা ঘুগনি বেচো, ঘটি গরম বেচো। আমরা মমতা ব্যানার্জির মুখে শুনেছি, ঘটি গরম বেচো, ঘুগনি বেচো, ঝালমুড়ি বেচো, সব বেচো। তিনি তো চপ একটা শিল্প করে দিয়েছেন, চপের একটি শিল্প। আজকে ক্ষমতা এসেছিলেন কাকে? এই টাটাকে তাড়িয়ে, একটা শিল্পকে পশ্চিমবঙ্গের দিক থেকে তাড়িয়ে দিয়ে তিনি ক্ষমতা এসেছিলেন সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে। যেসব সম্পত্তিগুলি তারা নিয়ে নিচ্ছে সেগুলো নাকি 3 ফসলা জমি। আজকে বলুন তো, সেই সম্পত্তিগুলি মমতা ব্যানার্জি ফিরিয়ে দিয়েছে, সেই সম্পত্তিগুলো আমি খোঁজ নিয়েছেন? নন্দীগ্রামে খোঁজ নিয়েছেন যে সেখানে আর ফসল হয় না? তার স্বার্থসিদ্ধি হয়ে গিয়েছে, সেখানে কোনো ফসল হয় না। 3 ফসলি জমি কোথায়? আর গ্রাম বাংলার মানুষকে বলে দেন যে তোমরা ঘুগনি বেচো, কোটি গরম বেচো, কোটি কোটি টাকা ইনকাম হবে। আজকে গ্রাম বাংলার মানুষকে, আজকে পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিম বাংলার শিক্ষিত বেকারকে পথে বসিয়ে দিয়েছিলেন। তাদের যে আন্দোলন, সেই আন্দোলন প্রায় 600 দিন অতিক্রান্ত করে গিয়েছিল কলকাতা রাজপথে। তারা হাতের চাকরি কাজেছে। তারা বলেনি মাশরুমের তরকারি খাবে, তারা বলেনি যে আমাদেরকে এসি ঘরে বসতে দিতে হবে, এসি ঘরে থাকতে চাইনি। তারা তাদের হাতের চাকরি কাজেছিল। কিন্তু মমতা ব্যানার্জি কি করলেন? তার বিজেপি পুলিশ কমিশনার রাজীব কুমারকে দিয়ে তাদের ঘরে লাঠি পেটা করে দিলেন। কয়েকদিন আগে এই বাংলায় এমন নাটকীয় ঘটনা ঘটে যায়, ভুললে চলবে না বন্ধু। এই কয়েকদিন আগে 26,000 শিক্ষকের মাথায় ধোয়া পড়ে গেল। যারা সরকারি চাকরি করত, যারা নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে, তাদের উপরে যোগ্য অযোগ্য মিশিয়ে দিয়ে আটা আর ভুসি
মিশিয়ে দিয়ে তিনি চাকরি দিলেন 26,000, 19,000 যোগ্য, 6,000 অযোগ্য। গ্রামে চোর ছিল, সবাই জানে, কিন্তু চোর ধরা না, চোর ধরা গেল না, তাই বলে গ্রামে আগুন লাগিয়ে দিতে হবে? এটা আমরা কোনদিন শুনিনি। মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির আমলে, এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে, নরেন্দ্র মোদীর আমলে আমরা এই ভারতবর্ষের বুকে দেখলাম 26,000 চাকরি চলে গেল। আজকে বলুন তো, এই যে শিক্ষকেরা তারা বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছিল, তারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, এখন তারা করবে কি? এই মমতা ব্যানার্জি বলছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেখে তিনি কি বললেন? পুষিয়ে দেব। একজন মুখ্যমন্ত্রীর ভাষা পুষিয়ে দেব, জানি না কি করে পোষাবে। মমতা ব্যানার্জি তিনি মুখ্যমন্ত্রী, কি ভাষা তার ব্যবহার করা উচিত, কি ভাষা তার ব্যবহার করা উচিত নয়, সাংবিধানিক উপায়ে তাকে কিভাবে চলতে হবে, কিভাবে চলতে হবে না, সেই পাঠ এই মমতা ব্যানার্জি করেনি। তিনি বলছেন পুষিয়ে দেব। আমি জানি না এই ভাইয়েরা, আমার যারা সহকর্মী, আমার ভাইয়ের ঘরে চাকরি করতো, তাদের সংসারটা চলবে কি করে? তারা হালকা করে কান্না করছে, তাদের লোন আছে, তারা যোগ্য শিক্ষক। মমতা ব্যানার্জি কি পথ দেখালেন? সে তোমরা ভলান্টিয়ারি করো। আচ্ছা বলুন তো, আজকের এই বাজারে ভলান্টিয়ারি করে কারো সংসার চলবে? ভলান্টিয়ার মানে স্বেচ্ছায় শ্রমদান, স্বেচ্ছায় শ্রমদান করে সংসার চলে, কেউ টাকা দেবে? আর এই শিক্ষকেরা স্বেচ্ছায় শ্রম দিয়ে তাদের সংসার চলবে কি করে? আরে মমতা ব্যানার্জি, তুমি বলো, যোগ্য অযোগ্য তুমি মিশিয়ে দিয়েছ। লজ্জার মাত্র নেই যে এই যে কেসটা বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছিলেন, সিপিএম কেন করেছিলেন? আটা ভুসি মমতা ব্যানার্জি তুমি মিশিয়ে দিয়েছ। এটা ঠিক নয়, এটা কাম্য নয়। একজন অযোগ্য শিক্ষক একটা হাই স্কুলে ছেলেকে কি পড়াবে? তার দিক দিয়ে আমি বলবো বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ধন্যবাদ জানাবো যে তিনি চেষ্টা করেছেন সঠিক। অযোগ্যদেরকে দিয়ে শিক্ষা দেওয়া যায় না। আজকে মমতা ব্যানার্জি কি বললেন? চাকরি খেকো বিকাশ, চাকরি খেকো বিজেপি, চাকরি খেকো সিপিএম। এগুলো ভাষা, এগুলো কথা। আপনি গন্ডগোল করেছেন, সেটা দায়িত্ব গ্রহণ করুন যে আমি আটা ভুসি মিশিয়ে দিয়েছি, আমি আলাদা করতে পারছি না, তাই চাকরি চলে গেছে। দায় দিতে হবে আপনাকে। আপনি প্রশাসনিক বিভাগের প্রধান, দায় এড়িয়ে যেতে পারেন না। চাকরি যখন চলে গেল, 3 দিন আগে দেখলাম যে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী যে চেষ্টা করার কারণে প্রথম যার চাকরিটা এই পশ্চিম বাংলার মাটিতে, আমরা আমাদের 25 বছর বয়স হয়ে গেল, আপনারাও যারা আছেন আমার থেকে জন্ম দেওয়া মতো মানুষ, আমার থেকে অধিক বড়, আপনারাও কোনদিন শুনেননি যে চাকরি হঠাৎ করে চলে যায়। যখন প্রথম চাকরিটা গেল এই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর, কেন? প্রথম প্রমাণ হয়েছিল যে এই অঙ্কিতা অধিকারী একজন অযোগ্য শিক্ষক। আমরা 3 দিন আগে দেখলাম যে অঙ্কিতা অধিকারী যোগ্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিছিলে হাঁটছে যে যোগ্যতার চাকরি ফিরিয়ে দিতে হবে, দিতে হবে। আচ্ছা বলেন তো, পশ্চিমবঙ্গ থেকে কোনো ভারতবর্ষের মাটিতে, কোনো ভারতবর্ষ থেকে গোটা বিশ্বে যদি লজ্জার ভ্যাকসিন কিনতে পাওয়া যায়, ওই লজ্জার ভ্যাকসিন কিনে এনে এই তৃণমূলকে তাদের শরীরে পুষ করা উচিত, যদি তাদের লজ্জার মাত্র পরিমাণ হন। কেননা এতটাই তারা নিরঞ্জ, প্রমাণিত হওয়া সত্ত্বেও, প্রমাণিত হওয়া সত্ত্বেও, এই অঙ্কিতা অধিকারী চাকরি দেওয়া সত্ত্বেও যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের মিছিলে হাতে কি করে? জবাব দিতে হবে। মমতা ব্যানার্জি, তোমাকে জবাব দিতে হবে। আর শিক্ষামন্ত্রী প্রফুল্ল বসু একটা বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে আমার যারা পার্টি করবে, আমার যারা পার্টি আমি ঝাড় দেয়, আমার যারা পার্টির হোল্ডার না, চাকরিটা তো আমি তাদেরই দিব। আরে হারামির বাচ্চা, চাকরিটা তাদের দিয়েছি, কিন্তু টিকিয়ে নিয়ে তোর ক্ষমতা থাকে, তোর বুকের পাতা কতখানি আছে, চাকরিগুলো টিকিয়ে দেখা।
অযোগ্যদের চাকরি দিয়েছিস, অযোগ্যদের চাকরি ঠেকাতে পারবি না। আজকে বিকাশ বাবু বলেছে, কালকে আমাদের বাবু বলবে, রায় বলবে। ধন্যবাদ জানাই আমাদের ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে, যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়িয়ে দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপতিকে চিঠির মাধ্যমে জানিয়েছেন যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যেভাবে অবৈধভাবে চাকরিটা কেড়ে নেওয়া হয়েছে তাদেরকে বিচার বিবেচনা করা হোক, পুনরায় বিবেচনা করা হোক। কিন্তু রাজ্য সরকারের যদি সদার্থক মনোভাব থাকে তাদের চাকরি বাদ দিয়ে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মমতা ব্যানার্জির সরকার, এই তৃণমূল সরকার, এই চোরের সরকার, এরা সঠিকভাবে স্বচ্ছভাবে তারা এসএসসির কাগজ পত্র দেখাতে পারবে না, প্রমাণ লেখক করে দিয়েছে। তারা ভেবেছিল যে ৬,০০০ অযোগ্য আছে, আমরা জানি। তাহলে এই ৬,০০০ অযোগ্য ১৯,০০০ যোগ্য, টোটাল ২৬,০০০। যদি আমরা এই তথ্য প্রমাণ লেখক করে দিই তাহলে কি হবে? আমরা তথ্য দিতে পারবো না, আর ৬,০০০-এর জন্য ১৯,০০০ বাদ দেবে না, এটা তাদের চিন্তাধারা ছিল। কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে হবে যে চাকরিগুলি তারা দিয়েছে স্টেপ বাই স্টেপ, যে ধাপে ধাপে তারা এগিয়ে গিয়েছে, প্রত্যেকটা ধাপে তারা গলতি, প্রত্যেকটা ধাপে তাদের ভুল, অবৈধভাবে নিয়োগ করেছে। তাই কোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেলটাকে বাতিল করে দিতে। এখন মমতা ব্যানার্জি উচিত, শিক্ষামন্ত্রী উচিত, এসএসসির উচিত, যোগ্য অযোগ্য যদি মিরর ইমেজ থাকে, 22 লক্ষ মিরর ইমেজ, প্রত্যেকটা মিরর ইমেজকে সাবমিট করতে হবে। তাই সেদিনকার অভিষেক মনু সিংভি, যাকে রাজ্য সরকার উকিল রেখেছে এই শিক্ষক শিক্ষিকা তাদের হয়ে সওয়াল করার জন্য কোর্টে, তিনি স্টেটমেন্ট দিয়েছেন যে শুধুমাত্র এই মিরর ইমেজ দিলে হবে না, 26,০০০-এর যোগ্য তালিকা দিলে হবে না, 22 লক্ষ মিরর ইমেজ দিতে হবে কোর্টে। কিন্তু 22 লক্ষ মিরর ইমেজ দিতে গিয়ে মমতা ব্যানার্জি কেঁচো খুঁড়তে কেউটে উঠে যাবে। কেননা যোগ্য অযোগ্য তো থাকলে পরে যারা যেগুলি সিরিয়াল স্কিপ করেছে, সিরিয়াল টপকে ভাইপোকে, পিসিকে, নিজের ভাইপো ভাতিজাকে এই তৃণমূলের নেতারা বসিয়ে দিয়েছে, সেগুলো তো লুকাবেন কোথায়? সম্ভব নয়। মমতা ব্যানার্জি, তুমি দুর্নীতির সঙ্গে জড়িয়ে দিয়েছ। তোমার আমলে এই পশ্চিমবঙ্গের মাটিতে তুমি একজন মহিলা মুখ্যমন্ত্রী, তোমার আমলে রাতের অন্ধকারে মহিলাদেরকে তৃণমূলের পার্টি অফিসে ডেকে পিঠে বানানো হয়, খাসির মাংস রান্না করা হয়, ওই পার্টি অফিসে ধর্ষণ হয়। আমরা দেখেছি, আমরা প্রমাণ পেয়েছি, আমরা দেখেছি গোপনে একটা বাড়িতে, একটা ঘরের ভিতরে মানুষজনকে ঘরে ঘরে দিয়ে বাইরে থেকে দরজা আটকে দিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জির আমলে। আর মমতা ব্যানার্জির মুখ থেকেই অনাকাঙ্ক্ষিত ভাষা আমাদেরকে শুনতে হয়েছে, আনারুল পুলিশ পাঠায়নি। আনারুল পুলিশ পাঠালে আনারুল কোন পুলিশের মন্ত্রী হয়ে যে আনারুল পুলিশ পাঠাবে? আনারুল শুধুমাত্র সেই ব্লকের তৃণমূলের দলীয় সভাপতি, তিনি পঞ্চায়েত সমিতির সভাপতিও ছিলেন না, তিনি সেখানকার থানার বড়বাবু ছিলেন না, আইসি ছিলেন না, ওসি ছিলেন না, এসপি ছিলেন না, দলের একজন সভাপতি। তিনি বলেছিলেন যে আনারুল পুলিশ পাঠায়নি। আপনারা ভাবুন যে পুলিশ পাঠানোর দায়িত্ব কার? পুলিশ মন্ত্রী কে? কোন ভাষা ইউজ করা উচিত আর কোন ভাষা তিনি ইউজ করেন? আনারুল পুলিশের কে? আনারুল পুলিশ পাঠাবে? কোন ভাষা কখন বলতে হয় তুমি শেখনি? তোমার আমলে কলকাতার রাজপথে আপনারা দেখলেন আর কি করছে ঘটনা, নিঃশংস হত্যাকাণ্ড, যা মুখে বর্ণনা করলেন কম হবে। গোটা ভারতবর্ষ থেকে ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল অভয়ার মৃত্যু, যাকে রেপ করে হত্যা করা হয়েছিল একজন উকিল ডাক্তার, যারা যেসব ডাক্তারকে আমরা দ্বিতীয় ভগবানের স্থানে বসাই, যারা দ্বিতীয়
গ্রামের মাটিতে কতটা সুরক্ষিত। আজকে দেখতে হবে